আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের একটি টপিক তোমাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। এটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার একটি অংশ, লিমিটিং ফ্যাক্টর। তো লিমিটিং ফ্যাক্টর কাকে বলে? কোনো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যদি কতকগুলো প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, কতগুলো ফ্যাক্টর দ্বারা শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি যদি প্রভাবিত হয়, তবে সেই ক্ষেত্রে ওই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি সর্বনিম্ন গতিসম্পন্ন বা সর্বনিম্ন যে ফ্যাক্টর দ্বারা ওই শারীরবৃত্তীয় প্রক্রিয়ার হারটা নিম্নতম পর্যায়ে যাবে কিংবা ওই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে, তখন ওই সর্বনিম্ন গতিসম্পন্ন বা সর্বনিম্ন ফ্যাক্টরটাকেই বলা হবে লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধ উপাদান, সীমাবদ্ধতা উপাদান। আমরা আবার বলি, লিমিটিং ফ্যাক্টর কি? যে কোনো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যদি কতকগুলো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে সর্বনিম্ন গতিসম্পন্ন বা সর্বনিম্ন যে ফ্যাক্টরটি ওই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটির হারকে নিয়ন্ত্রিত করে, কমিয়ে দেয় কিংবা বন্ধ করে দেয়, তখন ওই সর্বনিম্ন গতিসম্পন্ন ফ্যাক্টরটিকেই ওই শারীরবৃত্তীয় প্রক্রিয়ার লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধ ফ্যাক্টর, সীমাবদ্ধতা ফ্যাক্টর বলা হয়। তাহলে কাকে বলে আমরা জানলাম লিমিটিং ফ্যাক্টর। এইবারে আমরা আলোচনা করব যে লিমিটিং ফ্যাক্টর ঘটনাটি কিভাবে সংঘটিত হয়। তো আমরা জানি কি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি আলো, তাপ, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, পানি, এইগুলো প্রভাবকের দ্বারা প্রক্রিয়াটি প্রভাবিত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত প্রভাবকের মধ্যে হয়তো সব প্রভাবকই রয়েছে, কিন্তু কোনো একটি প্রভাবক যদি একদম নিম্নতম পর্যায়ে থাকে, তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি একদম হারটা কমে যাবে কিংবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। তখন ওই ফ্যাক্টরটাকেই বলা হবে আসলে লিমিটিং ফ্যাক্টর। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা দিয়ে, আলো দিয়ে, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব দিয়ে, এইগুলো প্রভাবক দিয়ে কিন্তু লিমিটিং ফ্যাক্টরটাকে উদাহরণ হিসাবে তুলে ধরা যায়। আমরা দুই তিনটি উদাহরণ দিয়ে লিমিটিং ফ্যাক্টর ঘটনাটি তুলে ধরি। প্রথমে আমরা এই তাপমাত্রা বা টেম্পারেচার কিভাবে লিমিটিং ফ্যাক্টর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি আমরা দেখি। দেখা যায় যে তাপমাত্রাটা একদম 0 ডিগ্রি বা 0 ডিগ্রির কাছে হলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি প্রায় বন্ধই থাকে। তারপরে 0 ডিগ্রি থেকে তাপমাত্রা যদি ধীরে ধীরে বাড়ানো যায়, তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হারটিও ধীরে ধীরে বেড়ে যায়। যেমন এই গ্রাফটাতে আমরা কি লক্ষ্য করছি, দেখো তোমরা, যে 0 ডিগ্রি থেকে তাপমাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে, বৃদ্ধি করে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি সেন্টিগ্রেড এইভাবে বৃদ্ধি করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে এই গ্রাফে, যে যখন 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করা হলো, তখন সালোক সংশ্লেষণের হারটা একটু বেড়ে গেল। 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, সালোক সংশ্লেষণ হারটা আরেকটু বেড়ে গেল, 30 ডিগ্রিতে আরেকটু বেড়ে গেল। এইভাবে দেখা গিয়েছে যে এই 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এই যে 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সবচাইতে বেশি হবে, মানে সালোক সংশ্লেষণের হারটা সবচাইতে বেশি হয়। কিন্তু দেখা গেল যে 35 ডিগ্রি থেকে যখন আরও তাপমাত্রাটা বৃদ্ধি করা হচ্ছে, তখন কিন্তু আবার সালোক সংশ্লেষণের হারটা ধীরে ধীরে কমতে শুরু করবে। যত তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বাড়ানো হচ্ছে, সালোক সংশ্লেষণের হারটা সেই ক্ষেত্রে তত
কমে যাচ্ছে এবং কোনো এক পর্যায়ে দেখা যাচ্ছে 60°C এর কাছাকাছি যখন তাপমাত্রা আসছে তখন সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি একদম বন্ধ হয়ে যাচ্ছে। তবে এই তাপমাত্রাটি বিভিন্ন প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রে একটু ভ্যারি করতে পারে, পার্থক্য হতে পারে। সাধারণভাবে আমরা কি দেখলাম যে 30° থেকে 35°, 37°C তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হারটা সবচাইতে বেশি থাকে। কিন্তু তার চেয়ে যখন তাপমাত্রাটা আরও বাড়ানো হতে থাকে তখন কোনো এক পর্যায়ে গিয়ে তাপমাত্রাটা বৃদ্ধি করতে করতে কোনো এক পর্যায়ে গিয়ে সালোক সংশ্লেষণটা বন্ধ হয়ে যায়। তখন যতই অন্য ফ্যাক্টরগুলো তাপমাত্রা বাদে আলো, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এগুলো যতই পরিমিত পরিমাণে থাকুক না কেন, শুধুমাত্র তাপমাত্রাটা অত্যন্ত কম থাকার কারণে কিংবা তাপমাত্রাটা অত্যন্ত বেশি থাকার কারণে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে গেল। কাজেই এই ক্ষেত্রে তাপমাত্রাটি লিমিটিং ফ্যাক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা তাপমাত্রা কিভাবে লিমিটিং ফ্যাক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি লক্ষ্য করলাম। এবারে আমরা দেখব কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বায়ুতে একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে, 0.03 বা 0.04% এরকম রয়েছে। কিন্তু তা না, পরিমিত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমরা বাইরে থেকে পাতার নির্দিষ্ট অংশে যখন সরবরাহ করব, এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ থাকলে দেখা যাবে যে সালোক সংশ্লেষণের হারটা সবচেয়ে ভালো ঘটবে। সেটি অত্যন্ত কম কিংবা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অত্যন্ত বেশি হলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাহত হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। সেই ঘটনাটি আমরা এই গ্রাফের মাধ্যমে লক্ষ্য করি, তাহলে জিনিসটা আরও সুস্পষ্ট ধারণা আমরা পেয়ে যাব। যেমন 0° যখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব থাকবে 0 মিলিগ্রাম পরিমাণে থাকবে সরবরাহ, তখন সালোক সংশ্লেষণটা বন্ধ থাকবে। ধীরে ধীরে যখন 0 মিলিগ্রামের থেকে একটু বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাতাসে বাড়ানো যাবে, মনে করো 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, এরকমভাবে যখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ওই পাতার উপরে বৃদ্ধি করে প্রয়োগ করা হবে, তখন দেখা যাবে যে যখন 10 মিলিগ্রাম পার ঘন্টা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব সরবরাহ করা হবে, নিয়ন্ত্রিত পর্যায়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা পাতার উপরে সরবরাহ করতে হবে। সেই ক্ষেত্রে তাহলে কী দেখবো আমরা, যে যখন 10 মিলিগ্রাম পার ঘন্টা কার্বন ডাইঅক্সাইড আমরা সরবরাহ করব, তখন সালোক সংশ্লেষণের হারটা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। কত মিলিগ্রাম পার ঘন্টা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব থাকলে সালোক সংশ্লেষণ সর্বোচ্চ পর্যায়ে হবে বললাম? 10 মিলিগ্রাম পার ঘন্টা যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের সরবরাহ অব্যাহত রাখি, তাহলে সালোক সংশ্লেষণ এর হারটা সবচেয়ে বেশি থাকবে। তারপরে 10 মিলিগ্রামের থেকে যখন আবার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব আরও বেশি হয়ে যাবে, মনে করো 10 থেকে 12, 12 থেকে 14, 16 এরকম মিলিগ্রাম পার ঘন্টা যদি কার্বন ডাইঅক্সাইডের সরবরাহ বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে সালোক সংশ্লেষণের হারটাও কমতে থাকবে এবং কমে কোনো এক পর্যায়ে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি একদম বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে এই ক্ষেত্রে অন্য যে প্রভাবকগুলো, অন্য ফ্যাক্টরগুলো ছিল, তোমার আলো বলো, তাপমাত্রা বলো, পানি সরবরাহ বলো, এগুলো ঠিকই কিন্তু অব্যাহত ছিল পরিমিত পরিমাণে। কিন্তু কোনটির সরবরাহ পরিমিত পরিমাণে না থাকার জন্য ঘটনাটি ঘটলো? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা যখন অত্যন্ত কম মাত্রায় থাকলো সরবরাহ, কিংবা খুব বেশি মাত্রায় সরবরাহ থাকলো, তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে গেল কোনো এক পর্যায়ে গিয়ে। কাজে এখানে দেখা যাচ্ছে কি অন্য কোনো প্রভাবক ওই সালোক সংশ্লেষণের হারকে প্রভাবিত করলো না, বরং এই ক্ষেত্রে কোনটি প্রভাবিত করলো সালোক সংশ্লেষণের হারকে? এই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। বাতাসে এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটি হচ্ছে সালোক সংশ্লেষণের হারকে প্রভাবিত করলো। তাহলে এইটি দিয়ে একটা উদাহরণ আমরা লক্ষ্য করলাম যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব পাতার উপরে পড়বার কারণে কিভাবে সালোক সংশ্লেষণের হারটা কম বেশি হয়ে থাকে এবং এই ক্ষেত্রে কিভাবে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটি আসলে লিমিটিং ফ্যাক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে আমরা আরেকটি উপাদানের কথা লক্ষ্য করব, সেটি হচ্ছে আলো।
আলোর ক্ষেত্রে অন্য উপাদানগুলো ফ্যাক্টরগুলো যতই উপস্থিত থাকুক, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বলো, পানি বলো, তাপমাত্রা বলো, কিন্তু দেখা গেছে যে ইন্টেন্সিটি অফ লাইট অর্থাৎ আলোর তীর্যকতার উপরও এই লিমিটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যেমন দেখা গেছে কি যে যদি দেখা গেছে যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাতাসে বৃদ্ধি করা হচ্ছে, সালোকসংশ্লেষণের হারও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই ইন্টেন্সিটি অফ লাইট বা আলোর তীর্যকতা একদম যদি জিরো অবস্থায় থাকে তাহলে তো সালোকসংশ্লেষণ বন্ধ হবে, যতই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ঠিক থাক না কেন। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়ানো হচ্ছে, আবার এদিকে আলোর তীর্যকতাও বৃদ্ধি করা হচ্ছে, তাহলে দেখা যাবে ধীরে ধীরে যে সালোকসংশ্লেষণের হারটা বাড়তে থাকবে। কথাটা আবার বলি যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি করা হচ্ছে, তাহলে আমরা কি দেখলাম, সালোকসংশ্লেষণের হার বাড়তে থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলোর তীর্যকতাও যদি বৃদ্ধি করা হচ্ছে তাহলে সুন্দরভাবে ধীরে ধীরে সালোকসংশ্লেষণের হারটা বাড়তে থাকছে। কিন্তু ওই আলোর তীর্যকতা বৃদ্ধির কোনো এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আলো তীর্যকতা বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু এই তীর্যকতা বৃদ্ধির কোনো এক পর্যায়ে গিয়ে সালোকসংশ্লেষণের হারটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে যাবে, যেটি কিন্তু এখানে এই চিহ্ন দ্বারা এখানে বোঝানো হয়েছে যে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত রয়ে গেছে। যেমন যদি আমরা এখানে এটা এরকম দেখানোর চেষ্টা করি যে এখানে মনে করো পি, এখানে P1, এখানে হয়তো কিউ, এখানে হয়তো Q1 দেখালাম, এখানে হয়তো আর, এখানে হয়তো R1 দেখালাম। তাহলে ঘটনাটি কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে সালোকসংশ্লেষণের ক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়ানো হচ্ছে, একই সঙ্গে আলোর তীর্যকতাও বৃদ্ধি করা হচ্ছে। এই বৃদ্ধি করতে করতে কোনো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এই যে একটা যদি ও ধরি ওপি, এইটুকু পর্যন্ত বৃদ্ধি করার জন্য সালোকসংশ্লেষণের হারটাও বৃদ্ধি পেয়েছে, কিন্তু কোনো এক পর্যায়ে গিয়ে সীমাবদ্ধ হয়েছে। এই সীমাবদ্ধতাটা আমরা কিভাবে বোঝাতে চেয়েছি, P1 থেকে P1 পর্যন্ত সালোকসংশ্লেষণের হারটা সীমাবদ্ধ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে যখন আলোর তীর্যকতাটা দ্বিগুণ পরিমাণ, এখানে দ্বিগুণ বোঝাতে চেয়েছি যে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করা হয়, তখন দেখা গেছে যে সালোকসংশ্লেষণের হারটা প্রথমের দিকে বাড়তে বাড়তে কোনো এক পর্যায়ে গিয়ে সালোকসংশ্লেষণের হারটা একটা সীমাবদ্ধতা অবস্থার উপনীত হয়েছে, যেটাকে আমরা কিউ থেকে Q1 পর্যন্ত দেখিয়েছি। এটুকু কি বললাম আবার বলি যে আলোর তীর্যকতা বাড়তে বাড়তে এখানে যখন কোনো এক পর্যায়ে সালোকসংশ্লেষণের হারটা বাড়তে বাড়তে যখন পি থেকে কিউ পর্যন্ত আলোর তীর্যকতা বেড়েছে এবং দ্বিগুণ পরিমাণ আলোর তীর্যকতা বৃদ্ধি পেয়েছে, তখন আবার দেখা গেছে যে সালোকসংশ্লেষণের হারটা একটা সীমিত অবস্থায় উপনীত হয়েছে। সেই সীমিত অবস্থাটা আমরা গ্রাফে কি দেখিয়েছি, কিউ থেকে কিউ1, তার মানে এখানে সালোকসংশ্লেষণের হারটা একটা সীমিত অবস্থায় রয়ে গেছে, এইটুকুতে গিয়ে কিন্তু সালোকসংশ্লেষণের হারটা আর বাড়ছে না। কিন্তু আবার যখন এই আলোর তীর্যকতা আরও বৃদ্ধি করা হচ্ছে, এই বৃদ্ধি করতে করতে কোনো এক পর্যায়ে গিয়ে 3 গুণ পরিমাণ যখন আলোর তীর্যকতা বৃদ্ধি করা হয়ে যাচ্ছে, 3 গুণ পরিমাণ আলোর তীর্যকতা বৃদ্ধি করলে দেখা যাচ্ছে সালোকসংশ্লেষণের হারটা আবার একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমিত হয়ে যাচ্ছে, যেটা আমরা এখানে R1 দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, R থেকে R1 দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমরা আলোর ক্ষেত্রে ঘটনাটি কিভাবে ব্যাখ্যা করলাম আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি, যেটি কিন্তু বইতে অনেক ক্ষেত্রে ক্লিয়ারলি বুঝতে তোমাদের সমস্যা হতে পারে, যার জন্য আলো কিভাবে লিমিটিং ফ্যাক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সালোকসংশ্লেষণের ক্ষেত্রে, এই অংশটি অর্থাৎ 3 নম্বর সেগমেন্টটি আমরা আবার একটু আলোচনা করব। যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি করা হচ্ছে ধারাবাহিকভাবে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এইভাবে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি করা হচ্ছে। আমরা দেখেছি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি করলে সালোকসংশ্লেষণের হারও বাড়ছে, কিন্তু সেক্ষেত্রে আলোরও একটা নির্দিষ্ট প্রভাব রয়েছে, অর্থাৎ এখানে আলোর তীর্যকতাও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, ফলে আলোর তীর্যকতাও বাড়ানো হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বও বাড়ানো হচ্ছে, সালোকসংশ্লেষণের হারটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কিন্তু বাড়তে বাড়তে কোনো এক পর্যায়ে গিয়ে, যেটি আমরা এখানে ও থেকে পি পর্যন্ত বুঝিয়েছি, যে ওপি পর্যন্ত যখন গিয়েছে তখন কিন্তু সালোকসংশ্লেষণের হারটা আর না বেড়ে একটা নির্দিষ্ট
সীমিত থেকে যাচ্ছে। এই নির্দিষ্ট সীমাটা কি তারা বোঝাতে চেয়েছি গ্রাফে পি থেকে পি1, পি থেকে পি1। তাহলে কম আলোর তীর্যকতায় যে বৃদ্ধি পেতে পেতে একটা অবস্থায় গিয়ে স্থির অবস্থায় উপনীত হলো সেটি কি পি থেকে পি1। আবার আলোকের তীর্যকতা বৃদ্ধি করা হচ্ছে, সালোকসংশ্লেষণের হারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, এভাবে ধীরে ধীরে সালোকসংশ্লেষণের হারও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কোনো এক পর্যায়ে যেটি আমি পিউ থেকে কিউ পি কিউ বৃদ্ধিটা দেখানো হয়েছে, পি থেকে কিউ পর্যন্ত যখন বৃদ্ধি হয়েছে এবং আলোর তীর্যকতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, এখানে এসে দেখা গেছে যে আলোর তীর্যকতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যখন আলোর তীর্যকতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তখন কিন্তু সালোক সংশ্লেষণের হারটা একটা সীমাবদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, মানে সালোক সংশ্লেষণের হারটা আর বাড়ছে না। এই আর বাড়ছে না এটা আমরা গ্রাফে কিভাবে বোঝানোর চেষ্টা করেছি যে কিউ থেকে কিউ1 পর্যন্ত এটা সালোক সংশ্লেষণের হারটা একটা সীমিত অবস্থায় রয়ে গেছে, সালোক সংশ্লেষণের হারটা একটা সীমিত অবস্থায় রয়ে গেছে, এইটুকুতে আর বাড়ছে না। যেমনভাবে এখানে বাড়লো কিন্তু এখানে আর বাড়ছে না, কিউ থেকে কিউ1 পর্যন্ত একটা সীমিত অবস্থায় রয়ে গেছে। তারপরে আবার আলোর তীর্যকতা বাড়ছে, আবার সালোক সংশ্লেষণের হার বাড়ছে, 6 থেকে 8, 8 থেকে 10 এভাবে বাড়ছে। কিন্তু এই বাড়তে বাড়তে আলোর তীর্যকতা যখন 3 গুণ হয়ে গেছে, আলোর তীর্যকতা যখন 3 গুণ হয়ে গেছে তখন আবার লক্ষ্য করা গেল যে সালোক সংশ্লেষণের হারটা আবার একটা সীমিত অবস্থায় উপনীত হয়েছে, মানে আর বাড়ছে না। আলোর তীর্যকতা যখন 3 গুণ বৃদ্ধি করা হয়েছে তখন আর দেখা গেল যে সালোক সংশ্লেষণের হারটা বৃদ্ধি পাচ্ছে না, বরং সালোক সংশ্লেষণের হারটা একটা সীমিত অবস্থায় উপনীত হয়ে রয়ে গেছে, যেটি আমরা গ্রাফে আর থেকে আর1 পর্যন্ত দেখিয়েছি যে আর থেকে আর1 পর্যন্ত সালোক সংশ্লেষণের হারটা একটা সীমিত পর্যায়ে রয়েছে। আমরা 3টি জায়গাতে দেখিয়েছি যে কিভাবে আলোর পরিমাণ যতই বাড়ানো হোক, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যতই বৃদ্ধি পেতে থাকুক, কোনো একটা জায়গাতে গিয়ে আলোর তীর্যকতার অত্যন্ত বেশি হওয়ার কারণে সালোক সংশ্লেষণের হারটা একটা সীমিত অবস্থায় উপনীত হয়েছে, আর বৃদ্ধি পাচ্ছে না। সেটি আমরা এখানে দেখিয়েছি। একটা মিনিমাম একটা লাইট থাকলে পি থেকে পি1 পর্যন্ত তোমার আলোকের তীর্যকতা বাড়ানো সত্ত্বেও সালোক সংশ্লেষণের হারটা একটা সীমিত পর্যায়ে রয়েছে। পরবর্তীতে দেখিয়েছি দ্বিগুণ পরিমাণ আলোর তীর্যকতা বৃদ্ধি করা হয়েছে, তখন দেখিয়েছি কিউ থেকে কিউ1 পর্যন্ত সালোক সংশ্লেষণের হারটা একটা সীমিত পর্যায়ে উপনীত হয়েছে। এবং সর্বশেষে আমরা দেখিয়েছি যে আলোর তীর্যকতা বাড়ছে, এখানেও সালোক সংশ্লেষণের হার বাড়ছে, কিন্তু যখন আলোর তীর্যকতা 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সালোক সংশ্লেষণের হারটা আবার একটা সীমিত অবস্থায় উপনীত হয়েছে, যেটি আমরা আর থেকে আর1 বোঝানোর চেষ্টা করেছি যে আর থেকে আর1-এ গিয়ে সালোক সংশ্লেষণের হারটা একটা সীমিত পর্যায়ে উপনীত হয়েছে। সেখানে অন্য ফ্যাক্টরগুলো, তুমি টেম্পারেচার বলো বা পানি বলো, অন্য কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বলো, এগুলো যতই বাড়ানো হোক না কেন তোমার এই আলো এই ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে। কম থাকলে এক ধরনের প্রভাব বিস্তার করছে, অত্যন্ত বেশি হয়ে গেলে আরেক ধরনের প্রভাব বিস্তার করছে। এখানে অন্য কোনো ফ্যাক্টর তেমন ভূমিকা পালন করছে না। কাজে আমরা কি বলবো যে এই ক্ষেত্রে আসলে আলোর তীর্যকতাই লিমিটিং ফ্যাক্টর হিসাবে সালোক সংশ্লেষণের হারের উপর প্রভাব বিস্তার করছে। লিমিটিং ফ্যাক্টর হিসাবে আলোটাই আসলে সালোক সংশ্লেষণের হারের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা আজকে এই লিমিটিং ফ্যাক্টর সম্পর্কে 3টি প্রভাবক কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও আরও প্রভাবক রয়েছে, সেখানে 3টি প্রভাবক নিয়ে আমরা আলোচনা করলাম যে টেম্পারেচার বা তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এবং আলোর তীর্যকতা, এই উপাদানগুলো কি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হারকে প্রভাবিত করে এমনকি বন্ধ করে দেয়, সেটি হচ্ছে লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধ ফ্যাক্টর। তো এই লিমিটিং ফ্যাক্টর সম্পর্কে প্রথমে লিবিক 1843 সালে ল অফ মিনিমাম হিসেবে এটাকে প্রস্তাব করেন। 1843 সালে লিবিক ল অফ মিনিমাম হিসাবে সালোক সংশ্লেষণের হারটা বিভিন্ন প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, এটি বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, যার নাম উনি দেন ল অফ মিনিমাম। পরবর্তীতে 1905 সালে ব্ল্যাকম্যান ওই লিবিকের ল অফ মিনিমামকে একটু সংস্কার করে, তার উপর ভিত্তি করে একটু সংস্কার করে ল অফ লিমিটিং ফ্যাক্টর হিসাবে এটিকে আখ্যায়িত করেন। যে অনেক প্রভাবক, অনেকগুলো ফ্যাক্টর বা প্রভাবক সালোক সংশ্লেষণের হারকে প্রভাবিত করলেও পৃথকভাবে একটি ফ্যাক্টর
দেখা গেছে যে ফ্যাক্টরটি অত্যন্ত ধীরগতি সম্পন্ন বা কম পরিমাণে যদি উপস্থিত থাকে, তাহলে ওইটার প্রভাবই সালোক সংশ্লেষণের হারকে সবচাইতে বেশি প্রভাবিত করে। তাহলে সবচেয়ে ধীরগতি সম্পন্ন বা সবচেয়ে কম পরিমাণ যে প্রভাবকটি অনেকগুলো প্রভাবকের মধ্যে সালোক সংশ্লেষণের হারকে সবচাইতে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করছে, সেই ধীরগতি সম্পন্ন বা সেই কম পরিমাণ সম্পন্ন প্রভাবকটিকে এই ক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধ ফ্যাক্টর হিসাবে আখ্যায়িত করা হয়েছে। যদিও এটা নিয়ে এখনও অনেক সমালোচনা রয়েছে, এখনও সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া হয়তো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তারপরও আমরা লিমিটিং ফ্যাক্টর হিসেবে এটুকু জানবো এবং ধীরে ধীরে আমাদের জানাটাকে আরও সমৃদ্ধ করব। তাহলে আজকের মতো আমরা এই আরও জানার জ্ঞান পিপাসার আকাঙ্ক্ষা রেখে তোমাদের জীবনের সফলতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।